Hello everyone, welcome to Oleum Science Corner. আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো তুমি যদি আসলে এই অধ্যায়ে কিছুই না পেরে থাকো এবং যদি চাও এই অধ্যায়ে বস হতে, তাহলে এই প্লেলিস্টটা তোমার জন্য পারফেক্ট। কারণ আমরা এই প্লেলিস্টে এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেলস এক্সপ্লেইন করব এবং শেষে যখন থিওরিটিক্যাল আলোচনা শেষ হয়ে যাবে তখন আসলে আমরা প্রচুর গাণিতিক সমস্যার সমাধান করব এবং আমাদের পরীক্ষায় আসার মতো কিছু সৃজনশীল প্র্যাকটিস করব। এই প্লেলিস্টটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের এই অধ্যায় সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে যার সাপেক্ষে তুমি একটা কোনো কিছুর অবস্থান বের করতে পারবা। ঠিক আছে, কোনো কিছুর অবস্থান নির্ণয়ের জন্য আসলে প্রসঙ্গ কাঠামোটা ইউজ করা হয়। সেটা হচ্ছে যে ধরো এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, এখন এই লোক আসলে কোথায় দাঁড়িয়ে আছে বা কতটুকু দূরে দাঁড়িয়ে আছে। এখন তুমি যদি বলে দাও যে এই লোকটা 10 মিটার দূরে আছে, এখন কোথা থেকে 10 মিটার দূরে আছে? এখানে তো আশেপাশে অনেক জায়গা আছে, ঠিক আছে না? কিন্তু মনে করো যে এখানে যদি তোমার বাসা থাকে, টিভি মানে হচ্ছে তোমার বাসা, তো মনে করো যে তোমার বাসা থেকে 10 মিটার দূরে এই লোকটা দাঁড়িয়ে আছে। এখন তুমি যদি বলে দাও যে তুমি শুধু 10 মিটার না বলে তুমি যদি এটা বলো যে আমার বাসা থেকে 10 মিটার দূরে আছে, তাহলে এই লোকটাকে কিন্তু খুঁজে পাওয়া একটা সহজ হয়ে গেল। এখানে এই লোকটাকে খুঁজে পাওয়ার জন্য তুমি কার সাহায্য নিছো? তোমার বাসার সাহায্য নিছো। ঠিক আছে, তাহলে তোমার বাসার সাপেক্ষে তুমি এই লোকের অবস্থানটা বর্ণনা করলা, এই কারণে তোমার বাসাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। মানে যার সাপেক্ষে তুমি কোনো কিছুর অবস্থান বর্ণনা করবা সেই সাপেক্ষ বস্তুটাকেই বলা হবে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তোমার বাসা না থেকে মনে করো যে এখানে যদি একটা গাছ থাকে, সাপোজ এখানে মনে করো যে একটা গাছ আছে, তো এখন যদি তুমি বলে দাও যে এই গাছ থেকে এই লোকটা 8 মিটার দূরে আছে, ঠিক আছে, তাহলেও কিন্তু এই গাছটাকেও কিন্তু এখন তাহলে প্রসঙ্গ কাঠামো বলা যাবে। কেন বলো তো? কারণ তুমি এই লোকটার অবস্থান বর্ণনার জন্য এই গাছের সাহায্য নিছো। ঠিক আছে, যার সাহায্যে তুমি একটা কিছুর অবস্থান বর্ণনা করবা ওই সাপেক্ষ বস্তুটাকেই বলা হবে প্রসঙ্গ কাঠামো। এখানে গাছও প্রসঙ্গ কাঠামো হতে পারে, তাহলে গাছও এটাও একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে আমি সংজ্ঞাটা বলে দিই প্রসঙ্গ কাঠামোর। প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয়, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় ওই দৃঢ় বস্তুটিকে প্রসঙ্গ কাঠামো বলে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এখন প্রসঙ্গ কাঠামোর পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, প্রসঙ্গ বিন্দু। তো এখন দেখো যে ধরো এখানে আমি একটা বড় সড়ো করে গাছ আঁকি, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে গাছের এই প্রান্তে একজন লোক দাঁড়িয়ে আছে আর এই প্রান্তে একজন লোক দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা লোক আছে, যে লোকের নাম ধরে নাও সি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে এই লোক দুইটারও নাম দিয়ে দেই, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। এখন ধরো এই বি লোক থেকে সি লোকটা 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে। আবার এ লোক থেকে কিন্তু সি লোকের দূরত্ব 10 মিটার হবে না, অবশ্যই কিছু বেশি হবে। কারণ কি বলো? এইখানে কিছু একটা ডিস্টেন্স তাদেরকে অতিক্রম করতে হবে, এ লোকটা কিছুটা পিছিয়ে আছে। এখন কথা হচ্ছে দেখো, তুমি এর সাপেক্ষেও এই লোকটাকে খুঁজে পেতে পারো, বি এর সাপেক্ষেও এই লোকটাকে খুঁজে পেতে পারো। এখন কথা হচ্ছে দুইটার জন্যই প্রসঙ্গ কাঠামো কিন্তু এই গাছ। তার মানে বি লোককে সি লোকের কাছে যেতে হলে এই গাছ থেকে 10 মিটার সামনে যেতে হবে, এ লোককে সি লোকের কাছে যেতে হলে এই গাছ থেকে 10 মিটারই কিছু বেশি সামনে যেতে হবে। তার মানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে এই দুইটা লোকের জন্যই প্রসঙ্গ কাঠামো কিন্তু এই গাছ। কিন্তু প্রসঙ্গ বিন্দু বি লোকের জন্য যদি হিসাব করো তখন হবে এই পয়েন্টটা, আর এ লোকের জন্য যদি হিসাব করো তখন হবে এই পয়েন্টটা। মানে প্রসঙ্গ বিন্দু হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর কোন অবস্থান থেকে তুমি আসলে এই বস্তুটাকে খুঁজে পেতে চাচ্ছ ওই বিন্দুটাকে বলা হবে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, যেমন তুমি যদি একদম সূক্ষ্মভাবে হিসাব করতে চাও,
এই বি থেকে এটার দূরত্বই 10 মিটার, কিন্তু এই লোকের থেকে কিন্তু 10 মিটারে কিছু বেশি হবে, ঠিক আছে? কিন্তু দুইটার জন্য কি ছিল, প্রসঙ্গ কাঠামো সেম ছিল। তাহলে প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি, যে প্রসঙ্গ বিন্দু হচ্ছে যে তুমি আসলে কোন বিন্দু থেকে একটা বস্তুর অবস্থান বের করতে চাচ্ছ। সো এই লোকের সাপেক্ষে যদি চিন্তা করো তখন প্রসঙ্গ বিন্দু এটা, আর এই লোকের সাপেক্ষে যদি চিন্তা করো তখন প্রসঙ্গ বিন্দু হবে এটা। তার মানে প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞাটা যদি দেই, যে কোনো কিছুর অবস্থান বর্ণনার জন্য কোনো একটা বস্তু কোথায় আছে সেই বস্তুটাকে ইন্ডিকেট করার জন্য তোমাকে আগে একটা বিন্দুকে ফিক্স করে নিতে হবে। যেমন এই বিন্দুটাকেও তুমি ফিক্স করে নিতে পারো, এই বিন্দুটাকেও ফিক্স করে নিতে পারো। দেন ফিক্স করার পর যেটা ফিক্স করে নিলা ওখান থেকে তুমি মধ্যবর্তী ডিসটেন্সটা বের করবা। তাহলে এই যে যে বিন্দুটাকে তুমি ফিক্স করে নিলা সেই বিন্দুটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো আমরা যদি বাংলা ভাষায় বলি তাহলে এই যে ফিক্স করে নেওয়া যে বলতেছি এটাকে বলা হয় স্থির ধরে নেওয়া, এটাকে বলা হয় স্থির ধরে নেওয়া। তাহলে যে কোনো কিছুর অবস্থান বর্ণনার জন্য একটা নির্দিষ্ট বিন্দুকে স্থির ধরে নিতে হবে, ওই স্থির বিন্দুটাকেই বলা হবে প্রসঙ্গ বিন্দু, ঠিক আছে? তাহলে প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ বিন্দু গেল। স্থিতিগতি কি? স্থিতিগতি সিম্পল বিষয়, যে সময়ের সাথে সাথে যদি একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন সেটাকে বলা হবে স্থিতি। ধরো তুমি এই বোর্ডটা কি সবসময় এখানেই থাকবে, আমরা যদি এটাকে তুলে এখান থেকে অন্য কোথাও না নিয়ে যাই তাহলে এই বোর্ডটা কি সারা জীবন এখানেই থাকবে। তার মানে সময় যাচ্ছে কিন্তু এর অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে সাথে যদি একটা বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তখন তাকে আমরা কি বলবো, স্থিতি। আর এই বোর্ডটাকে উঠে ওই দিকে নিয়ে গেলাম তাহলে কি সময়ের সাথে সাথে এই বস্তুর অবস্থানের পরিবর্তন হইলো, তখন তাকে আমরা কি বলতে পারবো, গতি। তার মানে সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন না হলে স্থিতি, আর যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হবে গতি। তো এটা গেল। এখন আসো পরম বা চরম স্থিতি বলতে কি বোঝায়। এটা বোঝার জন্য তোমাকে আসলে একটু ইমাজিনারি পাওয়ার ভালো থাকতে হবে। তুমি যদি ভালোভাবে ইমাজিন করতে পারো তাহলে এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। পরম বা চরম যেটা প্রকৃত, মানে যেটা সত্যি সত্যিই ঘটে, যেটা প্রকৃত, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এক্সপ্লেইন করলে বুঝবা আসলে, যে ধর এই পৃথিবীটা ঘুরতেছে, তাই না? এই পৃথিবীটা সব ঘুরতেছে, তার মানে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু কিন্তু পৃথিবীর সাথে সাথেই ঘুরতেছে। যেহেতু পৃথিবী ঘূর্ণনশীল, যে পৃথিবীতে যা যা আছে পৃথিবীর সাথে সাথে তো সব কিছুই ঘুরবে। তার মানে এই যে যে আমরা বোর্ডটাকে স্থির দেখতেছি, বা আশেপাশের অনেক কিছু বড় বড় বিল্ডিং, দোকানপাট সবকিছুকেই আমরা দেখতেছি স্থির, মানে কোথাও কিন্তু সরে যাচ্ছে না এরা। কিন্তু এই যে যে স্থির দেখতেছি এরা কি আসলেই স্থির আছে? এরা কিন্তু আসলে স্থির নাই। কেন স্থির নাই বলো তো? কারণ পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে এই বোর্ডটাও ঘুরতেছে, বড় বড় বিল্ডিংগুলাও কিন্তু ঘুরতেছে, কিন্তু সেই ঘূর্ণনটা আমরা টের পাচ্ছি না, সেই ঘূর্ণনটা আমরা বুঝতে পারতেছি না। তার মানে এই যে আমরা যে বলতেছি এই বোর্ডটা স্থির, এটা কি প্রকৃতপক্ষে স্থির? প্রকৃতপক্ষে স্থির না কিন্তু। কেন বলতো? কারণ ওই যে বললাম পৃথিবীর সাথে সাথে সবকিছুই ঘূর্ণায়মান। তাহলে যে আমরা যে স্থির দেখতেছি এটা কিন্তু আসলে সত্যি সত্যি স্থির না, তার মানে এটা কিন্তু প্রকৃত স্থির না। তার মানে কি, এটা কিন্তু আসলে পরম স্থির না। এই স্থিতিটাকে কি বলা হয় জানো? এই স্থিতিটাকে বলা হয় আপেক্ষিক। তাহলে এই বোর্ডটাকে আমরা পরম স্থির না বলে, মানে পরম স্থির বলতে বোঝানো হচ্ছে প্রকৃতভাবে স্থির না বলে আমরা এই বোর্ডটাকে বলতে পারি আপেক্ষিক স্থিতি। আচ্ছা তাহলে আপেক্ষিক স্থিতি বিষয়টা কি? যেটা আমাদের দেখে মনে হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে বাট সত্যি সত্যি যে জিনিসটা ঘটতেছে না, সেই বিষয়টাকে আমরা বলবো কি, আপেক্ষিক। তাহলে একটা জিনিস বলো তো, এমন কি এই পৃথিবীতে কোনো বস্তু আছে যেটা আসলে কোনোদিনও ঘুরবে না? মানে পৃথিবী ঘুরুক, যা খুশি তাই ঘুরুক না কেন, ওই বস্তুটা কোনোদিনও ঘুরবে না, এমন কি এই পৃথিবীতে কোনো বস্তু খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না কিন্তু। কারণ এই পৃথিবীতে যাই আছে পৃথিবীর সাথে সাথে কিন্তু তারা সবসময় ঘুরবে। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই পৃথিবীতে আসলে প্রকৃত বা পরম বা চরম স্থির বলতে কিন্তু আসলে কিছু নাই। এই পৃথিবীতে প্রকৃত বা পরম বা চরম স্থির বলতে আসলে কিছু নাই। কেন নাই? কারণ পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে কি আসলে সবকিছুই তার অবস্থান পরিবর্তন করতেছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমরা যে এই যে স্থির দেখতেছি, এই স্থিতিটাকে আসলে আমরা কোন ধরনের স্থিতি বলবো? আপেক্ষিক স্থিতি। মানে যেটা আমরা দেখতেছি বাট যেটা রিয়াল না, আমরা যেটা দেখতেছি সেটা আসলে ফেক, ঠিক আছে? তার মানে আমরা যাই দেখি সেটাই হচ্ছে আপেক্ষিক স্থিতি। আচ্ছা তাহলে আপেক্ষিক স্থিতি এবং পরম বা চরম স্থিতি বলতে আসলে কি বোঝায় বুঝতে পারছো আশা করি। তাহলে পরম স্থিতির সংজ্ঞাটা কিভাবে দেওয়া যাবে? যে প্রসঙ্গ বস্তু
যদি প্রকৃতভাবেই স্থির থাকে, প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতভাবেই স্থির থাকে, মানে সে কোনোদিনও তার অবস্থান পরিবর্তন করবে না, পৃথিবী ঘুরলেও না, তাহলে ওই বস্তুটাকে বলা হবে পরম স্থির বস্তু। কিন্তু বাস্তবে পরম স্থির বলতে আসলে কিছু নাই। কারণ কি? কারণ পৃথিবীর সাথে সাথে সবকিছুই গতিশীল। তাহলে আমরা যেটা দেখতেছি সেটাকে কি বলবো? আপেক্ষিক স্থিতি। ওকে, তাহলে পরম স্থিতি এবং আপেক্ষিক স্থিতি বিষয়টা গেল। এখন আসো পরম গতি বলতে আসলে কি বোঝায়। পরম গতি বলতে যে জিনিসটা বোঝাবে সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এই পৃথিবীতে একটা বস্তু আছে যেটা কোনোদিনও ঘুরবে না, মানে পৃথিবী ঘুরুক, যা খুশি তাই ঘুরুক, ও তার স্থান পরিবর্তন করবে না। তাহলে এই রকম যদি কোনো বস্তু পাওয়া যায়, ধরো এই সেই বস্তু যেটা কোনোদিনও ঘুরবে না, মানে পৃথিবীর সাথে সাথেও ঘুরবে না, তাহলে এই বস্তুটাকে কি বলতে পারি আমরা? পরম স্থির বস্তু। কেন পরম স্থির বস্তু বলতে পারি বলো? কারণ এ জীবনেও তার স্থান পরিবর্তন করবে না। কিন্তু এটা কি বাস্তবে পাওয়া সম্ভব? সম্ভব না। তারপর আমরা ধরে নিছি যে একটা বস্তু আছে যেটা কোনোদিনও ঘুরবে না। তাহলে এই যে একটা পরম স্থির বস্তু, আর এখানে মনে করো যে আমি মার্কার রাখছি, ঠিক আছে? এখন দেখো তো এই পরম স্থির বস্তুর সাপেক্ষে এই মার্কারটা কি গতিশীল হচ্ছে? দেখো এই যে পরম স্থির বস্তু, এই পরম স্থির বস্তুর সাপেক্ষে কার সাথে তুলনা করতেছি দেখো ভালোভাবে, পরম স্থির বস্তু। পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল থাকে, যেমন এই মার্কারটা পরম স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল, তখন এই মার্কারটাকে বলা যাবে পরম গতিশীল বস্তু। তাহলে দেখো, তার মানে পরম গতি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কি নিতে হবে বলতো? পরম স্থির বস্তু নিতে হবে। পরম স্থির বস্তু না নিলে কিন্তু আসলে তুমি পরম গতিশীল বস্তু পাবা না। দেখো আবার বলতেছি, ফার্স্টে আমরা পরম স্থির বস্তু নিছি যেটা কোনোদিনও নড়বে না, এর সাপেক্ষে মানে পরম স্থিরের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, যেমন এখানে মার্কারটা অবস্থানের পরিবর্তন করতেছে, সেক্ষেত্রে ওই বস্তুটাকে বলা হবে পরম গতিশীল বস্তু। পরম গতিশীল বস্তু পাওয়ার জন্য তোমাকে কি নিতে হবে? পরম স্থির বস্তু নিতে হবে। কিন্তু পরম স্থির বস্তু এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে সম্ভব নয়। তাহলে এটা যেহেতু বাস্তবে সম্ভব নয়, আমরা যে এটার সাথে যে এটার গতিশীল অবস্থার তুলনা করলাম, এটাও সম্ভব নয়। কাজেই আসলে কি পরম গতিশীল বস্তু পাওয়া যাবে না। পরম গতিশীল বস্তু এটা কি বলো? সম্ভব নয়। কারণ আমরা যে তুলনা করছি, তুলনা করার জন্য তো আমরা পরম স্থির ধরে নিছি, কিন্তু পরম স্থিরই তো পাবো না। পরম স্থির যদি না পাই, পরম গতিশীল কেমনে পাবো? সো পরম গতিশীল বস্তু বলতেও আসলে এই পৃথিবীতে কিছু নেই। কিন্তু দেখো এই যে এই বোর্ডটা স্থির, এই বোর্ডের সাপেক্ষে এই মার্কারটা পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো এই যে বোর্ডটাকে যে স্থির বলতেছো, তাহলে এটা কোন ধরনের স্থিতি? আপেক্ষিক স্থিতি। কিন্তু তাহলে এই যে আপেক্ষিক, যেটা পরম স্থির না, তার সাপেক্ষে যদি একটা বস্তু তুলনা করি, গতির তুলনা করি, তখন সেই গতিটাকে আমরা বলবো আপেক্ষিক গতি। তাহলে দেখো এই বোর্ড নিজে কি গতিশীল, এই বোর্ড নিজেও গতিশীল, কিন্তু সেই গতিটা আমরা বুঝতে পারতেছি না। তার মানে এটাও গতিশীল, কিন্তু এটার গতিটা আমরা বুঝতে পারতেছি না। এই গতিশীলের সাপেক্ষে যদি আমরা আরেকটা বস্তুর গতির তুলনা করি, তখন ওই গতিটাকে আমরা বলতে পারবো আপেক্ষিক গতি। তার মানে আমরা যে সকল গতিশীল দেখতেছি, যে মানুষজন হেঁটে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, ঠিক আছে, একটা বাস আর একটা বাসকে ওভারটেক করতেছে, তাহলে এই জিনিসগুলো সবগুলাই কি? এই সবগুলাই হচ্ছে আপেক্ষিক গতির উদাহরণ। পৃথিবীতে পরম গতি বলতে আসলে কিছু নাই। কারণ কি? পরম গতির জন্য তোমার কি দরকার? পরম স্থির বস্তু দরকার। যেহেতু পরম স্থির বস্তুই পাওয়া যাবে না, পরম গতি বলতেও আসলে কিছু পাওয়া যাবে না। তাহলে আমরা যাই দেখতেছি না কেন, সবকিছুই কিন্তু দেখতেছি কি বলো? আপেক্ষিক স্থিতি, আরেকটা হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে আপেক্ষিক গতির সংজ্ঞাটা কি হতে পারে? একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলা হয়। তো এই সম্পর্কে আসলে আমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ঠিক আছে, যেগুলো আমাদের এমসিকিউ এ আসে। তো আমরা আপেক্ষিক বেগ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল জিনিস দেখে ফেলি, তাহলে আমাদের আসলে আপেক্ষিক বেগের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আমরা এখন আপেক্ষিক বেগ সম্পর্কে কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব।